নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বয়সের ভুল। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো বয়সের ভুল। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। শুরু হচ্ছে আজকের গল্প। যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এড়িয়ে যাবেন। কম্বলের নিচে চুপচাপ গভীর ঘুমে মগ্ন অরিজিৎ। বছর 40-এর অরিজিৎ বাবা হয়েছে। যদিও বিয়ে করেছে তার থেকে বয়সে অনেকটাই ছোট সুপ্রিয়াকে, কিন্তু ওরা সুখী। পাশে স্ত্রী আর একমাত্র কন্যা ঘুমোচ্ছে। এই ফ্ল্যাটে ওরা 3টে প্রাণী বসবাস করে। বাবা মা নেই তা নয়, আছেন, তবে ওনারা ওনাদের মতো থাকেন। চাকরির জন্য স্ত্রীকে এখানে নিয়ে আসতে হয়েছে। সদ্য বিয়ে করা সুপ্রিয়াকে গ্রামের বাড়িতে রেখে আসা সম্ভব ছিল না। কাজেই স্ত্রী আসার পরই বছর ঘুরতে না ঘুরতেই কন্যা সন্তানের জন্ম। মেয়েটার বয়স এখন 6 মাস। বাচ্চাটা হওয়ার পরপর রাতে ঘুমের খুব ডিস্টার্ব হতো। এখন সব ঠিক আছে, বেশ ঘুমটা এসেছে। কম্বলের তলায় ঢোকার পরই ঠান্ডা শরীরটা গরম হতে বেশ একটু সময় লাগে। তার উপরে পায়ের তলাগুলো ঠান্ডা হয়ে থাকে। উষ্ণ শরীরে সেই পায়ের তলার স্পর্শ লাগলেই ছ্যাঁত করে শরীরটা কেমন যেন কেঁপে ওঠে। এই ক্ষেত্রেও ঠিক তাই হলো। মা ও মেয়ে আলাদা কম্বলে ঘুমোয়, আর অরিজিৎ আলাদা একটি কম্বলে। একটু গভীর রাত হতেই অরিজিতের ষষ্ঠ ইন্দ্রিয় বলে দেয় তার কম্বলে কেউ একটা প্রবেশ করছে। দুটো নরম হাত অরিজিতের সমস্ত শরীরটার উপরে খেলা করছে। বেশ খানিকক্ষণ এমন করার পর অরিজিৎ পাশ ফিরে শোয়। হাতিয়ে বুঝতে পারে সুপ্রিয়া তার বুকের মাঝখানে এসেছে। অরিজিৎ বাঁ হাতটা পেতে দেয়। সুপ্রিয়া সেখানে মাথা রেখে অরিজিতের বুকের ওপরে তার গভীর নিঃশ্বাস পড়ে। রাতের পোশাক পরে শুয়েছে দুইজনই। সেই পোশাক খুলতে সময় নেয় না সুপ্রিয়া। অরিজিৎ বলে, কি ব্যাপার আজ এত রাতে হঠাৎ করে? কি করব, ফিলিংস জাগছে যে। তাই? মেয়ে উঠে পড়বে না তো? না, তুমিও তো আজকাল আমাকে একদম আদর করো না। কি করে করব? তোমাকে ধরতে গেলেই যে আর একজন করে ওঠে। কি করে যে টের পায় সোনা মাটা আমিও বুঝি না। বুঝবে না? ওর মা এখন ভাগ হয়ে গেছে, কিছু তোমার আর কিছুটা ওর। বলতে গেলে পুরোটাই এখন ওর। ও তাই? তাহলে এগুলো এখন আমার নয়? সুপ্রিয়ার বুকের ওপর হাত দিয়ে খেলা করছে তখন অরিজিৎ। সুপ্রিয়া তার গ্রাউন্ডটা খুলে অরিজিতের কোলের ওপর উঠে বসে। এলো পাথারি চুম্বন করতে শুরু করে সমস্ত শরীরে। স্ত্রীর উষ্ণ শরীরের স্পর্শে অরিজিতের শরীরটাও জেগে ওঠে। কিছুক্ষণ পরই শান্ত বিছানাটা দোদুল্যমান দোলনার মতো দুলতে শুরু করে, আর তার সাথে চিরপরিচিত ক্যাঁচকুঁচ শব্দটা। মেয়ে উঠে পড়ার ভয়ে সুপ্রিয়ার মুখের উপরে হাত দিয়ে চেপে রেখে অরিজিৎ বলে, এত শব্দ করো না, মেয়ে উঠে পড়বে। মেয়ে থোড়েই বুঝবে ওর বাবা মা কি করছে। হাই, তবু শব্দ করো না, খারাপ লাগে। আমার শব্দ না করলে পেটে ব্যথা হয়, তুমি কেন বোঝো না? অরিজিতের মাথার চুলটা শক্ত করে খামচে ধরে সুপ্রিয়া। অরিজিৎও আজ বহুদিন পর তৃপ্তির স্বাদ খুঁজে পায় ওর স্ত্রীর শরীরে। কতক্ষণ জানে না,
তবে অনেক দিন পর আজ সুপ্রিয়াকে কাছে পেয়ে বেশিক্ষণ সময় দিতে পারে না অরিজিৎ। খুব তাড়াতাড়ি তার শরীর থেকে সমস্ত রকম রস ঝরে পড়ে। এই প্রোটেকশন নেওয়া হলো না, আবার যদি কিছু একটা হয়ে যায়? ঠিক আছে, কালকে নয় পিল কিনে নিয়ে আসবো। আচ্ছা, 3 দিন তো পিলটা খেতেই হবে, তাহলে কালকেও না হয়। ধ্যাৎ, একদিন সুযোগ দিয়েছে বলে সঙ্গে সঙ্গে। ঘুমিয়ে পড়ে দুইজন। রাত তখন বোধহয় একটু ভোরের দিকে, অর্থাৎ ওই 3:30 4টে নাগাদ। কম্বলের মধ্যে ঘুমিয়ে পড়েছিল সুপ্রিয়া। বাচ্চাটাও অঘোরে ঘুমোচ্ছে একই পাশে। কিছুক্ষণ আগে ওকে দেখে এসেছে। না, মেয়ে চুপচাপ ঘুমোচ্ছে। রাতে বিছানায় হিসু করে দেওয়ারও কোনো ব্যাপার নেই, ডাইপার পরানো। কিছুক্ষণ পর অরিজিৎ আবার বুঝতে পারে সুপ্রিয়া তার শরীরটাকে নিয়ে আবার খেলতে শুরু করেছে। অরিজিৎ বলে, তুমি কি আজকে ঘুমোবে না? কি শুরু করলে? এই তো কিছুক্ষণ আগে। না, আজ আমার সত্যি কেমন যেন হচ্ছে, আমি না বুঝতে পারছি না, প্লিজ আর একটু আদর করো না আমাকে। স্ত্রীর মুখে আদর শব্দটা শুনেই অরিজিতের শরীর আবার জেগে ওঠে। কতদিন পর আজ এত কাছাকাছি দুজনে। বিয়ের পরের কথা মনে পড়ে যায় অরিজিতের। তখন তো অফিসে যাওয়ার আগে অফিস থেকে এসে যখন তখন সুপ্রিয়ার শরীরটাকে নিয়ে খেলা করত ও। অতিরিক্ত কাছে আসার ফলে প্রোটেকশন নিতে ভুলে গিয়েই সন্তান চলে আসে। এত তাড়াতাড়ি বাবা হওয়ার ইচ্ছে ছিল না, গোপনে নষ্টও করতে চেয়েছিল ওরা। ঠিক সেই সময় মা চলে আসে বেড়াতে। কিভাবে যেন মায়েরা এসব গন্ধ টের পায়। বৌমার চোখ মুখের গড়ন দেখেই বুঝে যান বৌমা পোয়াতি। ভালোবাসার প্রথম সন্তান নষ্ট করার কথা বা স্পর্ধা কিছুতেই করতে পারে না দুইজন, কাজেই সন্তানটা চলেই আসে। এইবার সুপ্রিয়া অরিজিতের শরীরের উপরে চেপে বসে আবার। অরিজিৎ তাকে শুইয়ে দেয় এবং নিজেই তার উপরে তার পৌরুষত্ব খাটাতে শুরু করে। আচমকাই মেয়েটা কেঁদে ওঠে। সুপ্রিয়া লক্ষ্য করেছে অরিজিৎ এই সময় কোনো রকম ডিস্টার্ব করা পছন্দ করে না। এর আগেও একবার হয়েছিল, বিয়ের পরপর হানিমুনে বেড়াতে গিয়ে। ওয়েটারটা বারবার দরজা ধাক্কাচ্ছিল। ওরা দুইজন তখন ভালোবাসার জোয়ারে ভেসে যাচ্ছে। এই সময় যদি হাউসকিপিং এ আসে তাহলে সত্যি অসুবিধে। অবশ্য আসবে নাই বা কেন, তখন সকাল 7:30 বাজে। রাগের চোটে দরজা খুলে ওয়েটারকে প্রায় মারতে গিয়েছিল অরিজিৎ। এইবারও ঠিক তাই হলো। ইস, মেয়েটার এই সময় ঘুমটা ভাঙতে হলো। দেখ, এমন করছো কেন? বোধহয় খিদে পেয়েছে। যাও যাও যাও, খাওয়াও। এমন চিৎকার করছো কেন? পাশের ঘরের লোক জেগে যাবে তো। ভুলে যেও না আমরা ফ্ল্যাটে থাকি। ধর! অরিজিৎ উঠে পড়ে। শরীরে নাইট গ্রাউন্ডটা জড়িয়ে বিছানা থেকে নেমে যায়। সুপ্রিয়া তাড়াতাড়ি করে মেয়ের কম্বলে যায় এবং তাকে আদর করে দুধ খাওয়াতে শুরু করে। বাচ্চাদের রাত্রেবেলা ঘন ঘন খাওয়া অভ্যেস, এই ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে সুপ্রিয়া উঠে আসে। অরিজিৎ তখন ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। শীতের হাওয়া বইছে চারিদিকে। শহর কিন্তু ঘুমোয়নি। বাস ট্রাম সব চলছে তখন। ভোরের আলো ফুটে এসেছে। কিছুক্ষণ পরেই বিছানা ছেড়ে উঠে পড়তে হবে। বাড়িতে কাজের মাসিটা চলে আসবে। রান্নাঘরে যাবে সুপ্রিয়া আর রান্না করবে অরিজিতের জন্য। পেছন থেকে জড়িয়ে ধরে দাঁড়ায় সে। অরিজিৎ সিগারেটটা তখনও টানছিল। রাগ করেছ? দেখো, আমি তোমায় বলেছি আমার অসুবিধা হয়। তাই? তোমার অসুবিধা হয়, আমার বুঝি হয় না? এরম কখনো হয়েছে নাকি? মেয়েটা ছোট, একটু তো কম্প্রোমাইজ করতেই হবে। তা তুমি বা কেন? আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। এখন তো মেয়ে ঘুমোচ্ছে, এখন না হয়। না, আর ভালো লাগছে না, এখন ঘুমোবো, মাথাটা বড্ড ধরেছে। ওর রাগটা স্বাভাবিক। সদ্য বাবা হয়েছে, মা হয়েছে, অভিজ্ঞতা অর্জন করতে কিছুটা তো সময় লাগবেই।
কাজেই সুপ্রিয়া কিছু বলে না, চুপচাপ শুয়ে পড়ে। সকাল 7টায় সুপ্রিয়া ঘুম থেকে ওঠে। মেয়ে আগে উঠে আরেক প্রস্থ খেয়ে নিয়েছে। কি গো, 7টা বাজে, আমি উঠলাম। ওঠো। অরিজিৎ সুপ্রিয়াকে টেনে নেয় বুকের ওপরে। সুপ্রিয়া বলে, দুষ্টু করো না, এখন বেলা হয়ে যাবে, দরজা খুলতে হবে কিন্তু। ওর কপালে একটা চুম্বন করে অরিজিৎ বলে, আসলে কি বলতো, চট করে তো আর এখনই বাবা হতে চাইনি। মেয়েকে যে ভালোবাসি না তা নয়, একটু মাথা গরম হয়ে গিয়েছিল। তুমি রাগ করনি তো? আমি রাগ করবো কেন? আমি তো বুঝতে পেরেছি তোমার অবস্থাটা। এই ছাড়ো। এরই মধ্যে দরজার কলিং বেল বাজতে শুরু হয়েছে। কাজের মাসিটা চলে এসেছে। সুপ্রিয়া তাড়াতাড়ি গ্রাউন্ডটা ঠিক করে উপর থেকে নেমে আসে। এই ফ্ল্যাটে বেশ কয়েকটা মানুষ থাকে পরিবার নিয়ে। ওদের সামনাসামনি আর একটা পরিবার রয়েছে। সেইখানে ভোরবেলায় যেই মেয়েটি কাজ করতে আসে, সেই মেয়েটি সুপ্রিয়ার ঘরেও এসে এঁটো বাসন মেজে দিয়ে যায়, ঘরটা পরিষ্কার করে দিয়ে যায়, আর মেয়ের যত নোংরা কাঁথা কাপড় থাকে সেগুলো কেচে দিয়ে যায়। রান্নাবান্না সুপ্রিয়া নিজের হাতে করতেই পছন্দ করে। দুটো মানুষের খাবার, এমন কিছু খাটুনির ব্যাপার নয়। দরজা খুলতেই কাজের মেয়েটিকে দেখে সুপ্রিয়া বেশ অবাক হয়ে গেল। ইদানিং লক্ষ্য করছে মেয়েটার পোশাকে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছে। এ কি লতিকা, আজ তুমি এটা কি পরে এসেছো? বৌদি, এটা আমার বিদেশ থেকে দাদা এসেছে, সে দিয়েছে। এইসব পরে কেউ কাজ করতে আসে? এই ঠান্ডার মধ্যে তুমি শর্ট স্কার্ট পরেছো, টপ পরেছো এত টাইট। আমার কোনো অসুবিধা হচ্ছে না। এ কেমন ওই এরোপ্লেনে চাকরি করা মেয়েগুলোর মতো লাগছে না? হ্যাঁ। সুপ্রিয়া ভালো মন্দ কিছু বলে না। আরেকদিনও একটা অস্বস্তিকর পোশাক পরে ও এসেছিল। ভাগ্যিস সেই দিন অরিজিৎ তাড়াতাড়ি অফিসে বেরিয়ে গিয়েছিল। কিন্তু আজ তো ছেলেটা ঘরে রয়েছে। পুরুষ মানুষের মন, যদিও অরিজিৎ ওই রকম নয়, সেটা খুব ভালো করেই জানে সুপ্রিয়া। ঠিক আছে, এসো। শোনো, তোমার দাদা কিন্তু ঘরেই আছে, আমি ফ্রেশ হতে গেলাম। আচ্ছা। এমনি তো লতিকা মেয়েটা খারাপ না, যা বলে তাই করে, কিন্তু ওর এই পোশাকটাই সব থেকে বেশি অস্বস্তিতে রাখে সুপ্রিয়াকে। 8:30 বাজতেই সুপ্রিয়ার সমস্ত খাবার রেডি। অরিজিৎ উঠে পড়েছে, ফ্রেশ হয়ে তৈরি হচ্ছে। মেয়ে ঘুমোচ্ছে। মেয়েকে কোলে নিয়ে আদর করতে গিয়ে এসে একবার ডেকে উঠল। চোখ খুলে বাবাকে দেখে হাসি দিল। মেয়েকে আবার শুইয়ে দিল অরিজিৎ। মশারি খুলে মোটামুটি বিছানাটা গুছিয়ে নিয়েছে সুপ্রিয়া। ওই ঘরেই এখন ঝাড় দিতে ঢুকেছে লতিকা। অরিজিৎ তখন গলার টাই পরছে, আর টাইটা বাঁধতে বাঁধতেই লতিকার দিকে তার নজরটা আটকে যায়। শ্যামবরণ মেয়ে, পরেছে কালো রঙের স্কার্ট আর লাল রঙের টাইট টপ। তাতে ওর বুকের গঠনটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। অরিজিৎ টাই পরতে পরতেই ভুল করে ফাঁস লাগিয়ে ফেলে। আহ আহ, কি হলো? সুপ্রিয়া দৌড়িয়ে আসে। কি বলো তো, একা একা টাই পরতে পারো না কোনো সময়? আমায় ডাকতে পারো না? তখনই সুপ্রিয়ার চোখ যায় লতিকার দিকে। লতিকা হাতে ন্যাকড়া নিয়ে ঘর মুছছে, আর এর ফলেই তাকে লাগছে বেশ ভয়ঙ্কর, যেন মনে হচ্ছে কাম বাসনা কোনো দেবী। এই লতিকা, ওই লাঠিটা কোথায়? ওটা দিয়ে ঘর মুছছো? বৌদি, ওই পাশের ঘরের দাদা বলেছে ওভাবে মুছলে নাকি ঘর ভালো পরিষ্কার হয় না, এই হাতে পোছা নিয়ে বসে বসে পরিষ্কার করলে নাকি ভালো হয়। লতিকা এমন যে করবে সেটা সুপ্রিয়া বুঝতে পারেনি। ঠিক আছে, সে পাশের ঘরে দাদার বাড়িতে অমন করে মুছো, আমার কাছে মোটামুটি পরিষ্কার করলেই হবে। আমি অত ছুচি মামনি নই, বুঝেছ? আচ্ছা। লতিকা ঘর থেকে বেরিয়ে যায়। অরিজিতের দৃষ্টি তখনও তার দিকে। সুপ্রিয়ার অস্বস্তি হয়। সে অরিজিতের কানের কাছে ঠোঁট দিয়ে বলে, একদম কামড়ে দেব কিন্তু। হাঁ করে কি দেখছো? তোমার এই চোখ দুটো শুধু আমায় দেখবে, আর কাউকে না, বুঝেছো মশাই? হো, এমন পোশাক কেন পরে এসেছে? বারণ করতে পারো না? বারণ করব কেন? ও যা খুশি করুক, আমার বাড়িতে কাজ করতে পারলেই হলো ঠিকঠাক। আর শোনো, তুমি একদম ওর দিকে কুদৃষ্টি দেবে না কিন্তু, চোখ গেলে দেব। অরিজিৎ হাসে। 9:15 নাগাদই নিজের গাড়ি করে বেরিয়ে যায় অরিজিৎ।
5তলা ফ্ল্যাট থেকে ওকে টাটা করে সুপ্রিয়া। লতিকা বেরিয়ে গিয়েছে কিছুক্ষণ আগে। নিচের ফ্ল্যাটে আরো বেশ কয়েকটা ঘরেও কাজকর্ম করে। সুপ্রিয়া ঘরে আসে। এখন কাজ বলতে সারাদিন মেয়ের সাথে খেলা করা, মাকে ফোন করা, টুকটাক কথাবার্তা বলা, এই সবই আর কি। এমন সময় লতিকা লক্ষ্য করে অরিজিৎ ড্রয়ারের মধ্যে ওষুধপত্র গুছিয়ে রাখে। মাথা যন্ত্রণার, হজমে ডিস্টার্বের, গ্যাস হলে ইত্যাদি ইত্যাদি। সকাল থেকেই মাথাটা একটু ধরেছিল সুপ্রিয়ার। একটা ট্যাবলেট না খেলে সারাদিন বোধহয় মেয়েকে সামলাতে পারবে না। মায়ের সাথে কথা বলতে বলতেই হঠাৎ সুপ্রিয়া বলে, মা আমি পরে কথা বলছি। না না, কোনো অসুবিধা হয়নি, সব ঠিক আছে। হ্যাঁ, এটা কিসের ট্যাবলেট? একটা ট্যাবলেট যেটা এতদিন ধরে সুপ্রিয়ার নজরে পড়েনি। ট্যাবলেটটা হাতে নিয়ে গুগলে সার্চ শুরু করে সুপ্রিয়া। দেখতে পায় ডিপ্রেশন কমানোর। তাহলে কি অরিজিৎ ডিপ্রেশনের মধ্যে রয়েছে? অফিস সংক্রান্ত কোনো কিছু নাকি? বুঝতে পারছি না। মাথা ব্যথার ওষুধ খেয়ে নেয়। সারা দুপুর ফোন করেছে অরিজিৎকে, কিন্তু অরিজিৎ ফোন ধরেনি। নিজের মনকে বুঝ দেয় সুপ্রিয়া, হয়তো খুব ব্যস্ত, তাই ধরতে পারছে না। বিকেল গড়িয়ে সন্ধে হতেই বাড়িতে অরিজিতের বন্ধু বান্ধব এসে উপস্থিত হয়। না বলেই সুপ্রিয়া বেশ খানিকটা ভয় পায়। এ কি তোমরা? বৌদি, কেমন সারপ্রাইজ দিলাম। মামনি কোথায়? ঘরে ঘুমোচ্ছে। এসো। এদের প্রত্যেককেই সুপ্রিয়া চেনে, কাজেই সকলকে ডেকে ঘরে বসতে বলল। ও মা, খেলা করছে দেখি। ছোট্ট বাচ্চা মেয়েটা তখন খাটে শুয়ে শুয়ে খেলা করছে, আর কি সব যেন উচ্চারণ করছে মুখ দিয়ে, যেই শব্দের কোনো ভাষা নেই, শুধু শব্দটাই বোঝা যায়। সুপ্রিয়া রান্নাঘরে যায়, চা আর বিস্কিট নিয়ে আসে। 3 জন বন্ধু এসেছে, রাহুল, রিতম আর সুপ্রতিম। এরা 3 জনই একই সাথে অফিসে কাজ করত, কিন্তু এখন 3 জনেরই আলাদা আলাদা ব্যবসা হয়েছে। অফিসের চাকরি ছেড়ে দিয়েছে। ও জানে না? জানে না, ওকে না বলেই এলাম। একটা সারপ্রাইজ প্ল্যান করলাম। কেন বৌদি, তোমার কোনো প্রবলেম আছে? হে বাবা, না না, আসলে ঘরে তো সেরকম কিছু নেই, কি দিয়ে তোমাদেরকে যে আমি। আরে ঠিক আছে ঠিক আছে, এতে ভয়ের কিছু নেই। আচ্ছা বৌদি, একটা সুখবর আছে। কি? সুপ্রতিমের বিয়ে ঠিক হয়েছে। হুমা, এ তো খুব ভালো খবর। ও এলে খুব খুশি হবে। তোমরা আর একটু বসো না, ও মিনিট 5-10 মধ্যেই হয়তো চলে আসবে। ও তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তোমরা আর কিছু নেবে? মানে অর্ডার করে নিয়ে আসবো? হে বাবা, না না, অর্ডার করার কি আছে। ঠিক আছে। সুপ্রতিম, তুই কি বলবি বলছিলি বৌদিকে? হ্যাঁ বৌদি, একটু এদিকে বলে বেডরুম থেকে বাইরের ঘরে ডেকে নিয়ে যায় সুপ্রতিম। ঘরে তখন রাহুল আর রিতম বসে রয়েছে। ওরা নিজেদের মধ্যে কি সব যেন কথাবার্তা বলছে আর হাসাহাসি করছে। ফ্ল্যাটে একেই একা থাকে সুপ্রিয়া। তার উপরে এমন ভাবে 2টো পুরুষের উপস্থিতি সুপ্রিয়াকে বেশ খানিকটা বিব্রত করছে। যদিও এরা কখনোই ওর দিকে কুদৃষ্টিতে তাকায়নি, তবুও সুপ্রতিম বলে, বৌদি, একটা কথা বলার ছিল। বলো না। বলছি, অরিজিৎ কি কদিন ধরে খুব ডিপ্রেশনের মধ্যে রয়েছে? কেন? না মানে এমনি, ফোন করলে ফোন ধরে না, কেমন যেন খ্যাচ 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 করে, ভালো করে কথাবার্তা বলে না। আর যে আমি আসবো, বন্ধু বান্ধবকে নিয়ে আগেই বলেছিলাম। আর এই যে বিয়ের কার্ড সামনের সপ্তাহেই। তুমি কিন্তু অবশ্যই ছোট্ট সোনামণিকে নিয়ে চলে এসো। আর সারাদিন থাকতে হবে কিন্তু বৌদি, বোঝোই তো বাড়িতে মা একা। আর আত্মীয় স্বজন বলতে খুব একটা কাউকে নিমন্ত্রণ করছি না, এই আমাদের নিজেরা নিজেরা বন্ধু বান্ধব মিলেই। খুব একটা ভালো লাগে না আসলে আর কি, আত্মীয় পরিজনদের মধ্যে নানা রকম কথা, বোঝোই তো আমার মায়ের মাথাটা একটু ডিস্টার্ব আছে, তাই। ও বাবা, এইসবও হয়েছে? হ্যাঁ, জানি না, আসলে বাবার মৃত্যুর পর থেকেই মা কেমন অন্যমনস্ক হয়ে গিয়েছিল। এখন বিয়ে করে বউ নিয়ে সংসার করি, আর বিশেষ করে মাকে সামলানোর জন্য
আমার এই বিয়ে করা। সে তো খুব ভালো কথা গো, কিন্তু এরই মধ্যে দরজার কলিং বেলটা বেজে ওঠে। সুপ্রিয়া বলে ও বোধহয় চলে এসেছে। ঘর থেকে রাহুল আর রীতমও বেরিয়ে আসে। কোলে ছোট্ট মেয়েটা, ওরা আদর করছে ওকে, খেলা করছে ওর সাথে সোফায় বসে বসে। সুপ্রতিম বারান্দায় দাঁড়িয়েছিল। বন্ধু এসছে দেখে দরজার কাছে গিয়ে সে দাঁড়ায়। দরজা খুলতেই সুপ্রিয়া বলে তোমার জন্যে। অরিজিতের চোখ তখন রক্তবর্ণ। সুপ্রতিমকে দেখে আর বাদবাকি বন্ধু বান্ধবদেরকে দেখে কোনো উক্তি করে না। সুপ্রতিম ওকে দেখেই হাত উঁচু করে জড়িয়ে ধরতে যায়। তোরা হঠাৎ কি মনে করে? এই বলেই সে ঘরে ঢুকে যায়। জুতো আর মোজা এমন করে খোলে যেন নিজের বাড়ি নয়, অন্য কোথাও এসেছে। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে বিছানার চাদরটা ওলট পালট অবস্থায় দেখে অরিজিতের মাথা হয়ে যায় আরো গরম। সারা ঘরে খেলনা ছড়ানো ছিটানো, একটা অদ্ভুত ধরনের গন্ধ আসছে। দেখতে পায় ডাইপার পড়ে রয়েছে ঘরে। সুপ্রিয়া, এগুলো কি? তুমি জানো না আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি? এই মেয়েটা হওয়ার পর থেকে তোমার মধ্যে এত পরিবর্তন কি করে এসেছে? তুমি কিভাবে করো এসব কাজ? বিছানার চাদর ওলট পালট, ঘরের মধ্যে দুর্গন্ধ, সরাও এগুলো। তুমি এগুলো কি বলছো? সুপ্রিয়া হতভম্ব হয়ে যায়। অবাক হয়ে যায় বাদবাকি তিন বন্ধুও। তুই এগুলো কি বলছিস? দেখ, তোরা একেই না বলে এসেছিস। জানিস কিন্তু আমার ঘরে এখন দুধের বোতল আর দুধ ছাড়া আর কিছু থাকে না। লাস্ট কবে তোদের সঙ্গে আড্ডা দিয়েছি ভুলে গেছি। মদ খেয়ে আসতে পারবো না, বিড়ি সিগারেট খাওয়া বন্ধ। এই এর জন্য, মেয়ের জন্য। আর তোরা হুট করে না বলে এসেছিস। হাত মুখ ধুয়েছি দি, কেন কোলে নিয়েছিস ওকে? দুদিন পরে তোদের ছোঁয়া লেগে ঠান্ডা ফান্ডা লাগবে, খরচটা কার হবে? আমার তো। একেই শালা মাসের বেশিরভাগ দিনই ডাক্তারখানায় নিয়ে ছুটতে হয়। অফিসের বসকে কৈফিয়ত দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম। তোরা এখন দূর হ। সুপ্রতিম সুপ্রিয়ার দিকে তাকায়। সুপ্রিয়া এবার বুঝতে পারে ওর সমস্ত কিছুর কারণ ছোট্ট মেয়েটা। এই মেয়েটা হওয়ার পর থেকেই ডিপ্রেশনে চলে গিয়েছে অরিজিৎ। মনে মনে বাবা হওয়ার ইচ্ছে ছিল না তার। জোর করে বাবা হওয়ার কর্তব্যকে এখন সে মানতে পারছে না, রাখতে পারছে না সেই দায়িত্ব। রাহুল আর রিতমের কোল থেকে এমন হ্যাঁচকা টানে মেয়েটাকে অরিজিৎ নেয়, মেয়েটার হাতে বেশ ব্যথা লাগে। কেঁদে ওঠে সে ডুকরে। কোলে নিয়ে সুপ্রিয়া বলে ইস সোনা, লেগেছে মা? মেয়েটা সমানে কাঁদছে। রাহুল বলে ইস, আমি বুঝতে পারিনি বৌদি গো, দেখো। তোমাদের আর কি বলবো বলো? সুপ্রতিম বলে তোমার কিছু বলতে হবে না। এই তোরা চল। দেখ অরিজিৎ, বিয়ে ঠিক হয়েছে আমার সামনের সপ্তাহে। নিমন্ত্রণ করতে এসেছিলাম, তোকে আগেই বলে রেখেছিলাম আমি আসবো। তুই হয়তো কাজের চাপে ভুলে গিয়েছিলি, তাই। হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। সময় পেলে যাব, না হলে মেয়ে নিয়ে যাওয়া যায়? ছোট বাচ্চা, ঠান্ডা মান্ডা লেগে একসা হয়ে যাবে। চুপচাপ ওরা তিন বন্ধু ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। আর ফ্ল্যাটের বাইরে বেরোতেই সিগারেট ধরায় সুপ্রতিম। বলে কত পরিবর্তন দেখতে পাচ্ছিস। একটা মানুষ এমন হতে পারে ভাবতে পারিস কখনো? হতে পারে ভাই, বিয়ের পরে হয়তো এর পরিবর্তনটা ওর এসেছে। কি করে বলি বলতো? না, এরকম পরিবর্তন আনাটা একদম ঠিক না। আমার কিন্তু ভয় করছে। কার জন্য? সুপ্রিয়ার জন্য আর মেয়েটার জন্য। অরিজিৎ ডাক্তারও দেখাচ্ছে না। সেই দিন তোকে আমি ফার্মেসি থেকে ওষুধ নিতে দেখলাম। আমি যে সাক্ষাৎ করতে গেলাম ও করলো না। ফার্মেসির দাদা আমার চেনা পরিচিত, তাকে একটু তেল মারতেই সে বলে দিল ডিপ্রেশনের ওষুধ নিয়ে গেল নাকি। তখন থেকেই আমার কেমন একটা ভয় লাগতে শুরু করেছে, জানিস তো। 3 দিন পর সুপ্রিয়া সুপ্রতিমকে ফোন করে। বিয়ের কাজে সুপ্রতিম এমনিতেই ব্যস্ত, আর কদিন পরই সে ছাদনাতলায় যাবে। এরই মধ্যে এমন একটা খবর কিছুতেই আশা করেনি সুপ্রতিম। হাসপাতালে রাহুল, রিতম আরো অনেকেই এসেছে। গ্রাম থেকে বাবা মা এসেছে সুপ্রিয়ার, আর এসেছে অরিজিতের বাবা মাও। মামনি খুব অসুস্থ, খাট থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে তার। এইটুকু বাচ্চা যে নাকি এখনো হামা দিতে শেখেনি, গড়াতে শেখেনি, সে কি করে বিছানা থেকে পড়ে যায়? সুপ্রিয়া মেয়ের বিষয়ে যথেষ্ট সতর্ক।
যখন রান্নাঘরে একা রান্না করতে যায় মশারি টাঙিয়ে চারিদিকে বালিশ রেখে দিয়ে যায় যাতে মেয়ে না পড়ে যায়। মেয়ে ঘুমোচ্ছিল। তাহলে কি করে হলো? যে কথাটা কাউকে সুপ্রিয়া বলতে পারছে না সেটা হলো এই, অরিজিৎ সেই দিন বাড়িতে ছিল। অফিসের কাজ বাড়িতে বসেই করছিল, কারণ আগের রাতে মেয়ে সারা রাত ঘুমোতে দেয়নি ওদের দুইজনকে। খেলা করেছে, হেসেছে, কথা বলেছে, ঘুম আসছিল না তাই ঘুমোয়নি। রাগের চোটে অরিজিৎ অফিস যেতে পারেনি। সকালটা একটু ঘুমিয়েছে। বেলার দিকে রান্না করতে গিয়েই আচমকা চিৎকারের শব্দে ঘরে ছুটে এসে সুপ্রিয়া দেখে মেয়েটা পড়ে রয়েছে। মাথা ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে মেঝেতে, আর অরিজিৎ চুপ করে তাকিয়ে রয়েছে মেয়ের দিকে। ডাক্তারের কাছে নিজের স্বামীকে বাঁচাতে গিয়ে সুপ্রিয়া সত্যি কথাটা চেপে যায়। বলে, আমি আসলে কোলে নিয়ে আদর করছিলাম, এমন সময় আচমকা। কিন্তু আমাদের তো আচমকা মনে হচ্ছে না ম্যাডাম, আপনি কি কিছু লুকোচ্ছেন? জিজ্ঞেস করেছিলেন সেই শিশু ডাক্তার। অরিজিতের দিকে একবার তাকিয়ে মুখটা বন্ধ করে নিয়েছিল সুপ্রিয়া। ঘাড় নেড়ে না সম্মতি জানিয়েছিল। ডাক্তার ওর কথার উপর বেস করেই বাচ্চাটার ট্রিটমেন্ট শুরু করেছে। এইটুকু বয়সে মাথার পেছনে গভীর চোট পেয়েছে। বড় হলে এই চোট আরো মারাত্মক হতে পারে। ছোটবেলার অনেক ক্ষতের ঘা বড় হলে চাগার দেয়। জানি না, এখন ভগবানকে ডাকুন। সুপ্রিয়া ভেঙে পড়েছে প্রচণ্ডভাবে। এমনকি বাচ্চাটা আদৌ সুস্থ হবে কিনা সেই নিয়েও সুপ্রিয়া বেশ খানিকটা সন্দিহান। 3 দিন পর, যেদিন বিয়ে সুপ্রতিমের, সেই দিনই খবরটা এলো। গায়ে হলুদ তখন সবে শুরু হয়েছে। এমন সময় সুপ্রতিম জানতে পারল বাচ্চাটা আর নেই। বাড়িতে নিয়ে গিয়েছিল ওরা। কিভাবে যেন মাথা থেকে আবার রক্তপাত শুরু হয়ে বাচ্চাটা মারা গেছে। সুপ্রতিমের বিয়ে ক্যান্সেল হয়ে যায়। খুব কাছের বন্ধু অরিজিৎ, সেই কারণে ওই লগ্নে ও আর বিয়ে করতে যেতে পারে না। খুব কান্না করছিল সুপ্রিয়া। ওর চোখের জল বন্ধুগুলো সহ্য করতে পারছিল না, বাড়ির লোক তো আরো। অরিজিৎ পাথর হয়ে গিয়েছে। বাড়িতে কাজ করতে আসা মেয়েটা পর্যন্ত প্রচণ্ড কান্নাকাটি করছে। ছোট্ট বাচ্চার দেহ দাহ হয় না, কাজেই তাকে নরম মাটিতে দিয়ে আসতে হয়। সুপ্রিয়া পাগলের মতো মেয়েকে কোলে জড়িয়ে বসেছিল। মেয়ের ঠাকুরদা এবং দাদু দুইজনে মিলে শেষকৃত্য সম্পন্ন করে। সুপ্রতিম, রাহুল আর প্রীতম এরা সব সময় সঙ্গে রয়েছে। রিতম গাড়ি আনতে গিয়েছিল। সুপ্রিয়ার অবস্থা খুব খারাপ। অরিজিতের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। সে পুরো চুপ হয়ে গিয়েছে। ঘটনার মাসখানেক পর, সেই লগ্নে বিয়ে হয়নি বলে পরের লগ্নে বিয়ে ঠিক হয়েছিল সুপ্রতিমের। সুপ্রতিমের বিয়ের দিন রাহুল, রিতম সকলেই এসেছে। সুপ্রিয়াও এসেছে অরিজিৎকে সঙ্গে নিয়ে। সাজানো সংসারটা কিভাবে যেন নষ্ট হয়ে গিয়েছে সুপ্রিয়ার। সুপ্রিয়ার মুখে হাসি নেই, কথা নেই, শরীরে সেই উজ্জ্বলতাও নেই। সবটা কেমন যেন শেষ হয়ে গিয়েছে। বয়সের ভারে সুপ্রিয়াকে এখন অরিজিতের থেকেও বয়সে বড় বলে মনে হয়। সুপ্রতিমকে প্রত্যেক বন্ধু বান্ধব মিলে উপহার দিল। আজ তার ফুলসজ্জা, ঠাট্টা করছে সকলে। অরিজিৎ কিছুটা হালকা হয়েছে বিয়ে বাড়ি এসে বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা বলে। সুপ্রতিম বারবার লক্ষ্য করছিল সুপ্রিয়া আর অরিজিৎকে। দেখে মনে হচ্ছে ওদের মাঝখানে স্বামী স্ত্রীর সেই বন্ডিংটা নষ্ট হয়ে গিয়েছে। যদিও অরিজিৎ কিন্তু আগের থেকে বেশ স্বাভাবিক অবস্থায়। দেখ, আজ তোর ফুলসজ্জা, সাবধানে কিন্তু ব্যাটস করবি, বুঝলি? তোর বউ কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। কি থেকে কি হয়ে গেল বলতো? বুঝতে পারলাম না। এত এত ভালোবাসতাম বলে। অরিজিৎ কান্না করে দিল মেয়ের কথা বলতে গিয়ে। সুপ্রতিম বুঝতে পারল স্বাভাবিক, সদ্যজাত সন্তানের, মৃত সন্তানের বাবা মা ওরা, কাজেই ওদের দুঃখ ভাগ করে নেবার মতো অবস্থা নেই। রাত একটু গাঢ় হতেই সুপ্রিয়াকে নিয়ে অরিজিৎ গাড়ি করে বাড়ি ফিরে আসে। তুমি ঘরে গিয়ে চেঞ্জ করে নাও, আমিও চেঞ্জ করে আসি। সুপ্রিয়া ঘাড় নেড়ে হ্যাঁ জানায়। বাথরুমে চেঞ্জ করতে যায়। অরিজিৎও ফ্রেশ হয়ে যখন ঘরে আসে
দেখে সুপ্রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা প্রেগন্যান্সি টেস্ট কিট রয়েছে। এ কি, এটা নিয়ে গত মাসে পিরিয়ডটা হয়নি। তাছাড়া কি, শরীরটাও ভালো লাগছে না মনে হচ্ছে। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে তোমার? মনে হচ্ছে আমি আবার। কি কি পাগলের মতো কথা বলছো? মেয়ে হওয়ার পরে আমাদের মধ্যে তেমন ভাবে কোনো শারীরিক সম্পর্ক হয়নি, এর মধ্যে তুমি কি করে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ ওই রাতের ঘটনার পরে। সুপ্রিয়া মনে করিয়ে দেয় অরিজিৎকে। অরিজিৎ বলে, তোমাকে আমি পিল এনে দিয়েছিলাম না? না, তুমি এনে দাওনি, ভুলে গিয়েছিলে। আর আমিও বোধহয় কাজের চাপে সবটা ভুলে গিয়েছিলাম, তাই কিছুই মনে নেই আমার। অরিজিতের মধ্যে আবার সেই হিংস্র পশুটা জেগে ওঠে। মাথার চুলের মুঠি ধরে সে সুপ্রিয়াকে মারতে শুরু করে। বলে, কেন মনে নেই? হ্যাঁ, কেন মনে নেই? খুব তো শখ, শোয়ার সময় মনে থাকে না? হ্যাঁ, মারছো কেন আমাকে? কান্না করে বলে সুপ্রিয়া। তুমি তো এমন করতে না, এখন কেমন কেন করো? মেয়েটা তোমার জন্য চলে গেল, তোমার জন্য। কি? আমার জন্য? আমার জন্য? বলে সুপ্রিয়াকে আরো বেধড়ক মার দিতে শুরু করে অরিজিৎ। দিনে দিনে অরিজিতের অবস্থা আরো খারাপ হয়। সে আরো বেশি হতাশায় ডুবতে শুরু করে। অফিসে কাজের অতিরিক্ত প্রেসারের সঙ্গে ঘরে এসে সুপ্রিয়ার মুখটা দেখলেই তার শরীরটা যেন জ্বলে ওঠে। লতিকা ভয়ের চোটে কাজ ছেড়ে দিয়েছে। কিছুদিন আগে সুপ্রিয়ার অসুস্থতার সময় লতিকাকে একটু বেশি কাজ করতে হচ্ছিল। রান্নাঘরে রুটি করছিল লতিকা। সেই দিন সে সালোয়ার কামিজ পরেই এসেছিল। আচমকাই অরিজিৎ পেছন দিক থেকে তার বুকের ওপর হাত দেয়। কেঁপে ওঠে লতিকা। প্রথমে ভুলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একই কাজ পরপর দুদিন হওয়াতে লতিকা বলেছে, বৌদি আমি আর কাজ করতে পারবো না, দাদা বাবুর কাজ আমার ঠিক ভালো লাগছে না, এদিক ওদিকে হাত দেওয়ার স্বভাব বেড়েছে বড্ড। এগুলো কি বলছো তুমি? ঠিকই বলছি বৌদি, ওনাকে তুমি সুস্থ করো, আমি চাই তুমি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। তবে এখন মনে হচ্ছে তোমার বাড়িতে ওই জেম্মা আসা দরকার। জেম্মা অর্থাৎ অরিজিতের মায়ের কথা বলছে মেয়েটা। লতিকার চলে যাওয়ার পর থেকেই সুপ্রিয়ার ঘরে কাজের চাপ আরো বেশি বেড়েছে। অরিজিতের শরীরটা দিন দিন খারাপ হতে চলেছে, একটু একটু করে চেহারাও খারাপ হয়ে যাচ্ছে। সারাদিন বাড়িতে থেকেও মনে শান্তি আসছে না তার। অফিসের বস ফোন করে করে কাজের প্রেসার দিতে দিতে একটা সময় অরিজিৎ সেই কাজই ছেড়ে দেয়। এখন ফ্ল্যাটে সম্পূর্ণ একাই থাকে সারাদিন। সুপ্রতিম, রাহুল আর রিতম এরা আসা প্রায় বন্ধ করে দিয়েছে। মেয়েটার মৃত্যুর পর থেকে সুপ্রিয়াকে যে ওরা এত ভালোবাসত, অরিজিৎকেও বন্ধু হিসাবে এত পছন্দ করত, সেই বন্ধুকে দেখলে আর কথা বলতে ইচ্ছে করে না ওদের। অরিজিৎ নিজেও জানে না সে কেন এমন হয়ে গেল। একদিন গভীর রাতে বিছানা হাতিয়ে সুপ্রিয়া দেখে অরিজিৎ সেখানে নেই। আজকাল ওকে বেঁধে বেঁধে রাখতে হয়। বাবা মাকে টাকা পাঠাতে বলেছে সুপ্রিয়া, সংসার চলছে না এখানে, এমনই অবস্থা। যা ব্যাংকে ছিল তা দিয়ে অরিজিতের চিকিৎসার খরচেই লেগে গেছে। কি গো, আমি তোমাকে সারা বাড়িতে খুঁজছি, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছ, কি হয়েছে? হ্যাঁ, অরিজিৎ একই রকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, যেইভাবে হতাশ হলে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। তবে হাতে আজকে সিগারেটটা নেই, ডাক্তার সিগারেট খেতে বারণ করেছেন যে। আচমকাই সুপ্রিয়াকে দেখে হাউ হাউ করে কান্নায় ফেটে পড়ে অরিজিৎ। সুপ্রিয়াকে জড়িয়ে ধরে খুব কান্না করে সে। অনেক দিন পর স্বাভাবিক সেই অরিজিতের চোখ মুখটা দেখে সুপ্রিয়ার মনে ঠান্ডার প্রশান্তি খেলে যায়। ওর মুখটাকে বাচ্চাদের মতো ধরে সুপ্রিয়া, বলে, কান্না করছো কেন? কি হয়েছে বলো? কেন? আমি খুব খারাপ, আমি তোমার ওপরে টর্চার করি, তোমাকে মারি, আমার জন্য মেয়েটা মরে গেছে,
আমার বেঁচে থাকায় কি বলছো এগুলো? কি বলছো? মেয়ে তো আবার আসছে, এই তো। সুপ্রিয়া নিজের পেটে হাত দেয়, অরিজিতের হাতটাও ওর পেটে ঠেকায়। অরিজিৎ বলে, ও বাঁচবে না, ওকে ওরা বাঁচতে দেবে না, ওকেও মেরে ফেলবে, আমার মধ্যে ঢুকে ওকেও মেরে ফেলবে। কি বলছো এগুলো পাগলের মতো? কে মারবে আমার সন্তানকে? অ্যাক্সিডেন্টলি মামনি চলে গেছে, তাই বলে কি আমরা বাঁচবো না ওর স্মৃতি আগলে? আচ্ছা, ওকে তো আমরা আবার পৃথিবীর আলো দেখাতে পারি, কেন আসবে না ও আমাদের? ও আসবে না, ও আসবে না। আর এর জন্যে আমি দায়ী সুপ্রিয়া, আমি দায়ী। তুমি এগুলো কি বলছো? আচ্ছা সুপ্রিয়া, তোমার কখনো মনে হয়নি গ্রাম থেকে বিয়ে করে ফুলশয্যার দিনই তোমাকে কেন তাড়াহুড়ো করে আমি নিয়ে চলে এলাম আমার ফ্ল্যাটে? এইখানে এনে বন্ধু বান্ধবের সাথে ফুলশয্যা হলো। বন্ধু বান্ধবের উপস্থিতিতে কোনো আত্মীয় স্বজন ছাড়া তোমার সন্দেহ হয়নি এতটুকু? না, এখন তো আকছার সবাই তাই করে। তোমার বন্ধু সুপ্রতিমও তো তাই করলো। ওর কথা তুমি আর বলো না। কেন? না, ওরা আমার বন্ধু না, শত্রু সব কটা। তুমি এগুলো কি বলছো? হঠাৎ করে আকাশে মেঘ ডেকে ওঠে। এমন অসময়ে বৃষ্টি প্রকৃতির এক অদ্ভুত খেলা। হেও বোধহয় মানুষের জীবনের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। সুপ্রিয়া, আমার মা বাবা আমার বিয়ে দেন ধুমধাম করে তোমার সাথে। তোমাকে পেয়ে আমি সত্যিই খুব সুখী ছিলাম, কিন্তু সেই দিনের ওই রাত আমার জীবন থেকে কখনো কখনো কাটবে না। কোন কথা বলছো? সেবার অফিসে আমরা 4 বন্ধু একসঙ্গেই কাজে গিয়েছিলাম একটা অন্যরকম প্রজেক্ট ফাইল নিয়ে। গ্রামের পরিবেশ সম্পর্কে কিছু তথ্য আমাদের জানার ছিল। আমার গ্রামে আমার বাড়িতে থেকেই সুপ্রতিম, রাহুল আর রিতম কাজ করছিল এরা। তুমি তো দেখেছো আমার গ্রামের বাড়ি। ওইখানে অনেক মেয়েরাই অল্প বয়সে বিয়ে করে সংসার করতে চলে যায়। সেখানেই ছিল শ্যামলী আর রূপালী, সুন্দর 2 যমজ বোন। একজন কালো আর একজন বিপরীত, টুকটুকে ফর্সা। আমি বারবার বারণ করেছিলাম ওদেরকে, ওরা আমার কথা শোনেনি। জাতিতে ওরা ডোমের মেয়ে, মা ছিল না ওদের। 2 বোনই সংসার সামলাতো, বাপ থাকতো সবসময় শ্মশানে পড়ে মদ খেয়ে চুর হয়ে। সেই রাতে আমাদের পাড়ার ভবেশ কাকার মৃত্যুর পর আমরা যেহেতু ছিলাম, তাই শ্মশান যাত্রী হয়ে গিয়েছিলাম সঙ্গে করে। মরা পোড়ার পরই প্রকৃতি পরিবর্তন নিতে শুরু করলো। আমি বললাম, চল বাড়ি চল। মরা পোড়াতে এসে মাল খাবে না তা তো হয় না। তার উপরে বয়স্ক লোক মারা গেছে, গ্রামে যেন এক মহোৎসব লেগেছে। মাল খায়নি এমন লোক বোধহয় খুবই কম। যদিও আমিও 2 পেক মেরেছিলাম, কিন্তু আমার নেশা হয়নি। সুপ্রতিম, রাহুল আর রিতম আমায় বলল, তুই যা, বাড়িতে জ্যাঠা জেঠিমা রয়েছে, বকাবকি করতে পারে, আমরা একটু পরে আসছি গা গরম করে, কিন্তু আমাদের জন্য দরজাটা খুলে রাখিস ঘরের, তাহলেই হবে। বন্ধু বান্ধবকে নিয়ে গ্রামের বাড়িতে গেছি, তাদেরও তো একটা সকালাত বলে বস্তু আছে, তাই আমি চলে এসেছিলাম। কিন্তু রাত 2:30 নাগাদ মোবাইলে ফোন আসে আমার। ফোন রিসিভ করতেই ফোনের ওপার থেকে রাহুল বলে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আর বলিস না, এখানে তো তুই শিগগিরই আয়। আমার ঘর আলাদা, বাবা মার ঘর আলাদা, তুমি তো দেখেছই। আমি চুপচাপ দরজা খুলে বেরিয়ে গেলাম, হাতে টর্চটা নিয়ে। শ্মশানে পৌঁছে যেটা দেখলাম তাতে আমার চোখ চড়ক গাছ। ডোম বসে রয়েছে পাশে, তার দুদিকে 2 মেয়ের লাশ, শ্যামলী আর রূপালী। তাদের উরুর পাশ থেকে রক্ত গড়িয়ে পড়ছে ঝরঝর করে। ঠোঁটের কোনা বেয়ে কালশিটে রক্তের দাগ।
আমার দিকে একবার সে চোখ তুলে তাকালো। ভোরের আলো তখন ফুটবো ফুটবো করছে। আমি বললাম, এ কি করেছিস তোরা? কি সর্বনাশ করেছিস? এবার এবার কি হবে? আমাদের বাঁচা ভাই, আমাদের বাঁচা। দেখ, নেশার করে বুঝতে পারিনি। মেয়ে দুটো বাড়িতে বসে তাড়ি বানাচ্ছিল, আমরা ওখানেই গিয়েছিলাম একটু আনতে। এখন সময় ওদেরকে দেখে সামলাতে পারিনি ভাই, আমাদের আমাদের ক্ষমা করে দে। দেখ দেখ, সুপ্রতিমের সুপ্রতিমের ওই শহরে মেয়ে ঠিক করা, দেখ ওর বিয়ে থাওয়া হবে, আমাদেরও সংসার হবে। এক অফিসে আমরা চাকরি করি, জিগরি দোস্ত, বন্ধুকে নিশ্চয়ই বিপদে তোরা ফেলবি না। তুমি কি করেছিলে? আমি আমি সেদিন একটা জঘন্য কাজ করেছিলাম। ডোম খুব কান্না করছিল। সন্তান হারানোর যন্ত্রণা ওর কান্নায় সেদিন দেখতে পেয়েছিলাম আমি। আমি ওর হাতে একগুচ্ছ টাকা দিয়ে বলেছিলাম, এটা রাখুন, আর মেয়ে দুটোর দেহ সৎকার করে দিন। দেখুন, আমার বন্ধুরা বুঝতে পারেনি, তাই ডোমের সেই দৃষ্টিতে আমি সেদিন বুঝতে পেরেছিলাম ওর চোখের দৃষ্টি আমায় অভিশাপ দিচ্ছে। আমি যে কোনোদিন সুখী হব না। অন্যায়কে দেখে আমি প্রতিবাদ না করে বরং আমার বন্ধু বান্ধবদের বাঁচাতে চাইছি, এইটা এইটা সে ব্যক্তি মেনে নিতে পারেনি। ওই ভবেশ কাকার চিতাতেই সব কটা লাশ একসঙ্গে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, আর তার সঙ্গে অভিশাপ পেয়েছিলাম আমি। আমার মেয়ে হওয়ার পরে আমার মাথায় শুধু সেই চিন্তাই ঘুরতো, সুপ্রিয়া, কষ্ট করে সন্তানকে বড় করছি, সেই জ্বালা আমি নিতে পারবো যদি কোনোদিন। সেটাই হলো বলে অঝরে কান্না করতে থাকে অরিজিৎ। সুপ্রিয়া ওকে বুকের মাঝে আঁকড়ে ধরে বলে, কিচ্ছু হবে না, দেখো, কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। এইবার যে আসছে সে নিশ্চয়ই আমাদেরকে ছেড়ে যাবে না। বলি সুপ্রিয়া কান্না করে। তুমি বসো, আমি নিচ থেকে তোমার জন্য ঠান্ডা জল নিয়ে আসি। সিঁড়ি দিয়ে সুপ্রিয়া নামছে। গর্ভে তার সন্তানটা এখনো হয়তো পরিপক্কভাবে গঠন হয়নি। আচমকাই পেছন দিক থেকে দুটো হাত দিয়ে কে যেন ধাক্কা মেরে সুপ্রিয়াকে ফেলে দিল। গড়াতে 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 সুপ্রিয়ার দেহটা পড়ল সিঁড়ির একদম নিচে। গল গল করে রক্তপাত শুরু হলো সুপ্রিয়ার মাথা ফেটে, আর তার সঙ্গে উড়ুর পাশ দিয়ে। সুপ্রিয়া! হাসপাতালে ভর্তি সুপ্রিয়া। ডাক্তার বলেছেন অবস্থা খুব ক্রিটিক্যাল। বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গর্ভাশয় বিপর্যস্ত হয়েছে, আর সন্তান হবে কিনা কোনোদিন সন্দেহ আছে। অরিজিৎ কিন্তু সুপ্রিয়াকে ধাক্কা দেয়নি, ও চুপচাপ দাঁড়িয়েই ছিল। অথচ কোন এক অমোঘ শক্তির বলে আজ অরিজিতের এই অবস্থা। কিছুটা সুস্থ হয়েছে সুপ্রিয়া। ওকে ফ্ল্যাটে নিয়ে এসেছে অরিজিৎ। নতুন একটা কাজের লোক ঠিক করেছে। মেয়েটি বিবাহিত, এক সন্তানের মা। স্বামী পঙ্গু, তাই কাজ করে খেতে হয়। 5,000 টাকা দেবে বলেছে অরিজিৎ। রান্না বান্না করে দিয়ে গেলে 7,000 টাকা নেবে, তাতেই রাজি। কাজ তো করে, একটা অন্য কোম্পানিতে জয়েন করেছে। সুপ্রিয়া সারাদিন বিছানায় বসেই থাকে, মেয়ের ছবি দেখে আর কান্না করে। ডাক্তার বলেছে এইভাবেই আপনার স্ত্রীকে বাঁচিয়ে রাখতে হবে। কি করে যে কি হলো সত্যি বোঝা মুশকিল। আপনাদের 7 জন্মের বাঁধন, কিছু তো করার নেই। আপনার স্ত্রী আপনার থেকে কত বছরের ছোট অরিজিৎ বাবু? একটা অদ্ভুত প্রশ্ন করলেন ডাক্তার। অরিজিৎ খানিকক্ষণ চুপ থেকে তারপরে উত্তর করল, আমার স্ত্রীর সাথে আমার বয়সের ডিস্টেন্সটা অনেকটাই বেশি ডাক্তারবাবু, তাও প্রায় 20 বছর। বলেন কি? হ্যাঁ, আসলে ওর বাবা মা পাত্র পাচ্ছিল না ওর জন্য। কেন কেন পাত্র পাচ্ছিল না? বরাবরই ছোট থেকেই সুপ্রিয়া চুপচাপ থাকতো। সবাই মনে মনে ভাবতো ও হয়তো কথা বলতে পারবে না, ও পড়াশোনাও বেশি দূর করতে পারবে না। সবসময় নাকি শ্মশানের কাছে বসে থাকতো সুপ্রিয়া আর কান্না করত।
12 বছর বয়স হওয়ার পর থেকে প্রবণতা আরো বাড়তে শুরু করে। এরপরে শহরে ডাক্তার দেখানো হয়। গ্রামে ব্যাপারটা রটে যায় যে সুপ্রিয়া নাকি বদ্ধ পাগল। ওর নাকি আগের জন্মের স্মৃতি মনে আছে, আর সেই স্মৃতি মনে করেই সুপ্রিয়া এই জন্মে তার প্রতিশোধ নিচ্ছে। ডাক্তার অরিজিতের ঘাড়ে হাত রাখলেন, বললেন, আপনার স্ত্রী আপনার থেকে বয়সে নিতান্তই ছোট, কিন্তু নিজের সন্তানকে নিজের হাতে খুন করা অথবা পেটের সন্তানকে সিঁড়ি দিয়ে লাফিয়ে মেরে ফেলা, এটা কিন্তু খুনি মানুষেরই পরিচয়। ওনার মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। সামনে রাখবেন ওনাকে অরিজিৎ বাবু। যতদিন বেঁচে থাকবে একটু ভালোবাসায় রাখার চেষ্টা করবেন, কেমন? অরিজিৎ ঘাড় নেড়ে হ্যাঁ বলে। এখন অরিজিতেরও ভয় হচ্ছে। শ্যামলী আর রূপালীর আত্মা ছোটবেলা থেকেই কি সুপ্রিয়ার ওপর ভর করেছিল, নাকি সুপ্রিয়ার মধ্যেই বাস করছে ওই দুই বিদেহী, তার সঙ্গে তাদের বাবাও, যে কিনা এই জন্মে অরিজিৎকে মারণ যন্ত্রণা দেবে অন্যায়কে প্রশ্রয় দেবার জন্য। অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে সেই অন্যায়কে আরো বড় করে তোলা। যিনি অন্যায় করেন তিনি হয়তো একজন, কিন্তু যে নীরব থাকে কিংবা প্রশ্রয় দেয় সে আরো শতজনকে সেই অন্যায় করতে উৎসাহিত করে। আমরা যদি নীরব দর্শক হয়ে থাকি তবে আমরা অন্যায়ের অংশীদার হয়ে যাই। ঠিক সময়ে সিদ্ধান্ত সঠিক না নিলে সেই অন্যায় একদিন আমাদের জীবনেও বিপর্যয় ডেকে আনতে পারে। তাই অন্যায়কে প্রশ্রয় না দিয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই সঠিক পথ। মনে রাখবেন, ন্যায়ের পথে দাঁড়ানোর সাহসটাই একদিন সমাজকে বদলাবে। কেমন লেগেছে আজকের গল্প অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন নতুন গল্পের নোটিফিকেশন চটজলদি পেয়ে যাবার জন্য। আজ এই পর্যন্তই। দেখা হবে আরও একটি ভিন্ন স্বাদের সম্পূর্ণ নতুন গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। শুভরাত্রি।